যেদিন তিনজনকে বেছে নেওয়া হলো, মানে তিনটি কেন্দ্রকে বেছে নেওয়া হলো, সেদিনই অনেকে প্রশ্ন তুলেছিলেন, অবাক হয়েছিলেন যে আচ্ছা নির্বাচন বাকি তো 7টা কেন্দ্রে, 2টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের মূল ভোট গ্রহণই সম্ভব হয়নি প্রার্থীদের মৃত্যুতে, জঙ্গিপুর, শামশেরগঞ্জ। আরও 5টি কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন, কোথাও প্রার্থীরা পদত্যাগ করেছেন, কোথাও যে প্রার্থী নির্বাচিত হয়েছেন তার দুঃখজনক জীবনাবসান হয়েছে। তাহলে যদি 5টা কেন্দ্রও ধরে নিই যেখানে সত্যি সত্যি উপনির্বাচন প্রয়োজন, তার মধ্যে কেন বেছে বেছে আসলে একটি কেন্দ্র? জঙ্গিপুর, শামশেরগঞ্জে নির্বাচন কমিশনের তৎপরতা তাও ব্যাখ্যা মেলে, সেখানে নির্বাচনটাই করা যায়নি বিধানসভা নির্বাচনের সঙ্গে। কিন্তু কি ব্যাখ্যা রয়েছে ভবানীপুরের নির্বাচনের, উপনির্বাচনের? কেন আরও বাকি 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ভবানীপুরের সঙ্গে নয়? কোভিড পরিস্থিতি নিয়ে অনেকে আপত্তি তুলছিলেন, অনেকে বলছিলেন যে যখন লোকাল ট্রেন চলছে না তখন কেন উপনির্বাচন করা হচ্ছে? মুখ্য সচিবের একটি চিঠিকে কেন্দ্র করে বিতর্ক চরমে ওঠে। মুখ্য সচিব নাকি চিঠিতে লিখেছেন ভবানীপুরে বিধানসভাতে উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে। শুধু নাকি নয়, মানে মন গড়া কথা নয়, কেউ কোথাও বললেন, লিখলেন, শুনলেন, কারোর কাছে শুনে এসে বললেন এমনটা নয়, কিন্তু এটা নির্বাচন কমিশন আদালতকে জানিয়েছে। প্রেস বিবৃতিতে বলেছে মুখ্য সচিবের এই সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখেই তারা ভবানীপুরে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। আর ঠিক তারপরেই যারা মামলাকারী, অর্থাৎ ভবানীপুরের এই উপনির্বাচনের নির্দেশ নিয়ে, এই উপনির্বাচনের সংগঠন অর্থাৎ উপনির্বাচন করা নিয়ে যারা প্রশ্ন তুলেছে, তারা সোজা আদালতে চলে যায়। তাদের প্রশ্ন একটাই, কিসের সাংবিধানিক সংকট? কেন সাংবিধানিক সংকট? নির্দিষ্ট একটি কেন্দ্রে নির্বাচন হলো কি হলো না, তাতে কিভাবে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে? বিশেষ করে সেই কেন্দ্রে যেখানে বিধানসভা নির্বাচনে অন্য আর 5টা কেন্দ্রের মতো নির্বাচন সংগঠিত হয়েছিল, যে কেন্দ্রে নির্বাচনে প্রার্থী জয়ী হয়েছিলেন, সেই জয়ী প্রার্থী এই মুহূর্তে রাজ্যের মন্ত্রিসভায় আছেন, তিনি কন্টিনিউ করছেন, তিনি সুস্থ শরীরে বহাল তবিয়তে রয়েছেন এবং আরও অনেক দিন থাকুন, এমনটাই নিশ্চিতভাবে সকলের শুভকামনা থাকবে। শোভনদেব চট্টোপাধ্যায়, কি ঘটলো যা তাকে পদত্যাগ করতে হলো? আর সেই কেন্দ্রে উপনির্বাচন না হলে তাকে নির্বাচনিক সংকট বলে, সাংবিধানিক সংকট বলে অভিহিত করতে হলো রাজ্যের মুখ্য সচিবকে। বিস্মিত আদালত গতকাল প্রশ্ন করেছিল লিখল কে, আর আজ প্রশ্ন তুলেছে লিখলেন কেন? আমাদের একটি বিশেষ প্রতিবেদন। ভবানীপুরের উপনির্বাচন না হলে সাংবিধানিক সংকট হতে পারে। নির্বাচন কমিশনের প্রেস বিবৃতির এই অংশটুকু নিয়ে বৃহস্পতিবার বিস্ময় প্রকাশ করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। এই বিষয়ে শুক্রবার কমিশনের হলফনামায় আরও এক দফা ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এদিন হলফনামায় নির্বাচন কমিশনের প্রেস বিবৃতির 6 ও 7 নম্বর অনুচ্ছেদের দায় চাপালো মুখ্য সচিবের ঘাড়েই। কিন্তু হলফনামায় সন্তুষ্ট না হয়ে বিচারপতি বলেন, মুখ্য সচিব কী কারণে সাংবিধানিক সংকটের কথা বলছেন তা স্পষ্ট নয়। উনি কেন অন্য কোনো কেন্দ্রের কথা বলছেন না? বাকি কেন্দ্রগুলি কী দোষ করল? এদিন ভবানীপুর উপনির্বাচনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। তিনি বলেন, একজন নির্বাচনে জিতে পদত্যাগ করবেন, তার জায়গায় আরেকজন ভোটে দাঁড়াবেন। জনগণের টাকা খরচ করার কি মানে? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একের পর এক প্রশ্নের সামনে কার্যত আত্মসমর্পণ করেন কমিশনের আইনজীবী। এদিন শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছে। একজন আমলা বিশেষ করে কেন্দ্রের নির্বাচন নিয়ে কমিশনের হস্তক্ষেপ করতে পারেন কিনা তা তর্কের বিষয়, কিন্তু ভবানীপুর উপনির্বাচনের ক্ষেত্রে পদে পদে তা হয়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন ও রাজনীতির 3টি সমান্তরাল পথে চলার কথা, কিন্তু ভবানীপুরের ক্ষেত্রে প্রশাসন ও রাজনীতি যে মিলেমিশে গিয়েছে। রাজনৈতিক দল নিজের কাজ করছে, তারা ভোট চাইবেনি, কিন্তু আমলা মহলে ভোট নিয়ে এই পক্ষপাত আদালতের চোখে দৃষ্টিকটু লেগেছে, তা বিচারপতির মন্তব্যে স্পষ্ট। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজকে বিতর্ক করব, কিন্তু এই মুহূর্তে ভবানীপুর আসলে মামলা মোকদ্দমায় যাকে বলে জরাজীর্ণ। তার কারণ ভবানীপুর নিয়ে একের পর এক অভিযোগ আর পাল্টা অভিযোগ থামছে না। এবার নির্বাচন কমিশন আকাশ মেঘারিয়ার বিরুদ্ধে
সরাসরি অভিযোগ দায়ের করতে বিজেপি সেই ভবানীপুরের নির্বাচনকে কেন্দ্র করেই ভবানীপুরের নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে প্রচারে নাকি বাধা দেওয়া হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। আর সেই কারণেই সরাসরি ডিসি সাউথের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি। আমরা শুনে নেব আমাদের প্রতিনিধি শিবাশিসের কাছ থেকে বিস্তারিতভাবে। শিবাশিস, দেখো অনির্বাণ, যেমনটা আমরা তুলে ধরছি, আকাশ মাঘারিয়া ডিসিপি সাউথ কলকাতা পুলিশের সেই আকাশ মাঘারিয়াকে নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ রাখা এবং তার সঙ্গে তার সাসপেনশনের প্রক্রিয়া শুরু করার জন্য বিজেপির তরফে আজ নির্বাচন কমিশনে তারা আবেদন করেছে। এবং শুধু আকাশ মাঘারিয়া নয়, গতকালকে কালীঘাটে যারা যারা উপস্থিত ছিলেন পুলিশ কর্মী, তাদের সকলের বিরুদ্ধে এই একই অভিযোগ এনেছে নির্বাচন কমিশনে বিজেপি। কারণ তাদের দাবি যে তারা শান্তিপূর্ণভাবে তাদের একজন কর্মী মানস সাহার দেহ নিয়ে তারা যাচ্ছিলেন, হঠাৎ করে পুলিশ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, পুলিশ তাদের উপর হামলা চালায় এবং প্রার্থীর শ্লীলতাহানি পর্যন্ত মলেস্টেশনের কমপ্লেন করা হয়েছে নির্বাচন কমিশনে। অনির্বাণ, ধন্যবাদ শিবাশিস। আমরা কথা বলছিলাম শিবাশিসের সঙ্গে ভবানীপুরের নির্বাচন নিয়ে আরও একটি অভিযোগ, এবং এবার অভিযোগ নির্বাচন কমিশনে সরাসরি ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে অভিযোগ বিজেপির, এবং আকাশ মাঘারিয়াকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখবার জন্য এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ ভারতীয় জনতা পার্টির নেতারা। তাদের অভিযোগ যে প্রার্থীকে বাধা দেওয়া হয়েছে তার নির্বাচনী প্রচারে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভবানীপুরের প্রার্থী, এবং শুধু তাই নয়, শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ পর্যন্ত আনা হয়েছে। শুধু আকাশ মাঘারিয়া নন, গতকাল নির্বাচনী প্রচার চলাকালীন যারা বাধা দিয়েছেন সেই সমস্ত পুলিশ কর্মীকেই নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখবার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি। চলে আসবো আমার আজকের মূল বিষয়, আজকের বিতর্কে আলোচনাতে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন নির্মল মুখোপাধ্যায়, বিশেষ সাংবাদিক। আমার সঙ্গে রয়েছেন সুমন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক। রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরে যে নিয়ে জানি এত বিতর্ক সেই মামলাকারী সায়ন বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু তার আগে আজকের মূল বিতর্কে এবং সেই বিতর্কের মূল প্রশ্নগুলো। আমার অগ্নিবাণ 1, একটি কেন্দ্রে ভোট না হলে সাংবিধানিক সংকট কেন? অগ্নিবাণ 2, সীমানা পেরোনো তৎপরতায় মুখ্য সচিবের স্বার্থ কি? অগ্নিবাণ 3, সংকট কোট আনকোট সংকট, অর্থাৎ যে সাংবিধানিক সংকট শব্দবন্ধটি নিয়ে আদালতে এত প্রশ্ন বিস্ময়, সেই সংকটই যদি না থাকে ভবানীপুরের উপনির্বাচনকে কেন্দ্র করে, তবে ভোটটা হচ্ছে কেন, কিসের ভিত্তিতে? কথা বলবো আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে। আমি একেবারে প্রথমে মামলাকারী যেহেতু সায়ন বন্দ্যোপাধ্যায়, তাই সায়নবাবু আপনার কাছেই আসছে। আজকের শুনানি, আপনারা তো গিয়েছিলেন আদালতে মূলত এই সাংবিধানিক সংকট শব্দবন্ধটিকে চ্যালেঞ্জ করে। আপনাদের প্রশ্ন ছিল কিসের সংকট, কেন সংকট, কিভাবে সংকট, তার যথাযথ উত্তর পেলেন কি সায়নবাবু? প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমরা প্রথম থেকে একটাই কথা বারবার বলে এসেছি যে ইলেকশন কমিশনের যে প্রেস নোটের 6 নম্বর এবং 7 নম্বর প্যারাগ্রাফ, আমরা বারংবার একটাই প্রশ্ন তুলে এসেছি যে এই 6 নম্বর এবং 7 নম্বর প্যারাগ্রাফে একটি ভয়ঙ্কর কথা লেখা রয়েছে, ভয়ঙ্কর কথা। কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে যদি না 6 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি না ইলেক্ট হয়ে আসেন। এবং চিফ সেক্রেটারি চিঠি লিখে ইলেকশন কমিশনকে বলছেন যে উনি ইন্টেন্ড টু কন্টেস্ট ফ্রম ভবানীপুর। এবং আমরা প্রথম থেকে একটাই কথা বলছি যে সেই রেফারেন্সের ভিত্তিতে ইলেকশন কমিশন ডিসাইড করেছে যে কেবলমাত্র 5টা বাই ইলেকশনের মধ্যে একটা জায়গাতেই বাই ইলেকশন হবে। এবং অনির্বাণদা, আমি একটা কথা আজকে খুব দায়িত্বের সাথে বলছি, এই স্টুডিওতে বসে আমি বারংবার দুজনকে একটা কথা বলেছিলাম, দুজনকে। প্রথম হচ্ছে বৈশ্বনাথ দা, আমার অনেক শ্রদ্ধা রইল বৈশ্বনাথ দার প্রতি। বৈশ্বনাথ দাকে আমি বারংবার একটা প্রশ্ন করেছিলাম মীনাক্ষীর শোতে, যে বৈশ্বনাথ দা, ভবানীপুর কেন? ভবানীপুরে
একজন এমএলএ ছিলেন, সেখান থেকে আপনি এমএলএকে পদত্যাগ করিয়ে আপনি তারপর সেখানে আবার ভোট করাতে গেলেন কেন ভবানীপুর? সেদিন উনি উত্তর দিয়েছিলেন আপনাকে কেন উত্তর দেব, আমার দলীয় সিদ্ধান্ত, আপনি শূন্য আমি 213, প্রচুর উত্তর দিয়েছিলেন। অনির্বাণদা, আজকে চিফ জাস্টিস এই কথা বলছেন যে হঠাৎ করে কোনো একজন জনপ্রতিনিধি তিনি যদি হঠাৎ করে পদত্যাগ করেন, আবার যদি সেখানে আবার বাই ইলেকশন হয়, এবং এমনটা নয় যে সেখানে জনপ্রতিনিধি মারা গেছেন বা কোনো এরকম সিচুয়েশন হয়েছে, উনি পদত্যাগ করছেন আরেকজনকে ক্ষমতায় আনার জন্য, হু উইল বেয়ার দ্য কস্ট? আজকে প্রথমবার হাইকোর্ট এই প্রশ্ন তুললো এবং আমি খুব আনন্দিত আগামী ভবিষ্যতে গোটা ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই প্রশ্ন থেকে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আজকে কোর্ট খুব সুন্দরভাবে কোর্টের মধ্যে যে প্রশ্ন বিচারপতি তুলেছেন, যে চিফ সেক্রেটারি এই চিঠি লিখছেন, চিফ সেক্রেটারি এই কথা বলছেন, দ্য রোল অফ দ্য চিফ সেক্রেটারি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ইলেকশন কমিশন খুব সুন্দরভাবে সেই সময়তে বলল যে এটা চিফ সেক্রেটারি লিখেছে, চিফ সেক্রেটারির অ্যাডভোকেট উইল রিপ্লাই, আমি রিপ্লাই করব না। আদালত আজকে সেখানে কি বলেছেন? আপনাকে সেখানে বলতে হবে, তার কারণ আপনি চিফ সেক্রেটারির কনস্টিটিউশনাল ক্রাইসিসের ভিত্তিতে ইলেকশন ভেন্যু ঠিক করেছেন, যে কোথায় কন্টেস্টটা হবে, কিসের ওপর ঠিক করেছেন? চিফ সেক্রেটারির কমিউনিকেশন, চিফ সেক্রেটারির সাথে ইলেকশন কমিশনের যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের বেসিসে এটা ঠিক হয়েছে। এবং আমরা প্রথম থেকে একটাই কথা বলে আসছি, দ্যাট বিং অ্যান এক্সিকিউটিভ, তিনি লেজিসলেটিভ বিজনেসের মধ্যে কিভাবে ইন্টারফেয়ার করতে পারে। একদল মানুষ প্রথমে বলে দিল এই মামলা বিজেপি করেছে, একদল মানুষ প্রথমে বলে দিল এটা নির্বাচন আটকানোর মামলা, এটা নির্বাচন আটকানোর মামলাই নয়, এই মামলা এক্সক্লুসিভলি একটাই পয়েন্টে ছিল, যে কথা বারবার ধরে বলছি, রাজনারায়ণ ভার্সেস ইন্দিরা গান্ধী নেহেরু, যে কেস আমরা দেখেছিলাম গেজেটেড অফিসারকে ইউজ করা, এখানে কার্যত একই দিকে সেই মামলা এগোচ্ছে। একজন চিফ সেক্রেটারি সেই দিনকে এই চিঠি লিখেছিলেন, তৃণমূল কংগ্রেসের আমার ভাতৃসম বন্ধু সুপ্রিয় সেদিনকে আমার এই সিটে বসে বলেছিল, আরে সায়নদা কোর্টে যাও, ওই বেকার বসে আছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওই লোকটাকে নিয়ে কোর্টে যাও। আজকে আবেদনকারী এক্স্যাক্টলি আমি আবেদনকারী ছিলাম, আর অনেক কথা শুনেছিলাম যে স্টেটের তরফ থেকে অমুক উকিল দিল্লি থেকে আসবেন, এমুক উকিল আসবেন, অনেক 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 দ্বিধা ছিল, কিন্তু সাথে ছিলেন সত্য, আমরা ট্রুথের পক্ষে, তার সাথে ছিলেন সব্যসাচী চ্যাটার্জি, তার সাথে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যে কথা এত দিন ধরে আমরা বলে এসেছি, সেই একই কথা আজকে বিচারপতি সেই প্রশ্ন তুলছেন, দ্য রোল অফ দ্য চিফ সেক্রেটারি অ্যান্ড দ্য রোল অফ দ্য ইলেকশন কমিশন। তার চাইতে বড় কথা আমার মনে হলো, আমি ভবানীপুর থেকে দাঁড়ালাম, মানুষের আশীর্বাদ পেয়ে জিতলাম, তার পরবর্তী সময়তে আমি সেখান থেকে পদত্যাগ করে চলে এলাম একজনকে আরেকজনকে পদটা ছেড়ে দেওয়ার জন্য। অনির্বাণ, আমি শেষ একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি, চিফ সেক্রেটারি লিখলেন তো কনস্টিটিউশনাল ক্রাইসিস, 48 ঘন্টা হয়নি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা থেকে বললেন, আমি যদি হেরে যাই অন্য একজন মুখ্যমন্ত্রী হবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি হেরে গেলে একজন মুখ্যমন্ত্রী হবেন, আর চিফ সেক্রেটারি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে, আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা নিতে পারে, এই মুখ্য সচিবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারে না? যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি না জিতলে অন্য একজন মুখ্যমন্ত্রী হবেন, উনি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসের কথা গতকাল বললেন না, তাহলে কার পারমিশনে চিফ সেক্রেটারি কনস্টিটিউশনাল ক্রাইসিস ওয়ার্ডটাকে ইউজ করলেন? বিচারপতি এই প্রশ্ন আজকে তুলেছেন আমাদের, আমরা যে প্রশ্ন তুলছি বিচারপতি একই প্রশ্ন তুলেছেন। বেশ, আমি সায়ন যখন এই কথাটা বললেনই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি না থাকলে আরেকজন মুখ্যমন্ত্রী হবে, না জিততে পারলে, তখন এই নির্বাচন প্রসঙ্গে গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন, নিশ্চিতভাবে এই কথাটিও রয়েছে, তার সঙ্গে আর যা যা বলেছেন সেই সমস্ত বক্তব্যগুলো একটা রিক্যাপ খুব ছোট করে একবার শুনে নিই। টু-থার্ড মেজরিটির ওপর বাংলার মানুষ আমাদের মেজরিটি দিয়েছে, কিন্তু আমি যতক্ষণ এমএলএ না হব মুখ্যমন্ত্রীর পদটা আমার পক্ষে শোভনীয় হবে না।
এবং তাই মনে রাখবেন 6 মাস আমি এমএলএ ছাড়াও করতে পারি, কিন্তু 6 মাসের মধ্যে আমাকে এমএলএ হতে হবে এই পদটা চালু রাখার জন্য। ভালোই হয়েছে আজকে আমাকে ভবানীপুরে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন আপনারা। হয়তো এটাই আমার অদৃষ্ট ছিল, হয়তো এটাই আমার ডেস্টিনি ছিল যে তুমি মুখ্যমন্ত্রী হবে ভবানীপুর থেকে হবে, আর তুমি দেশ দেখবে ভবানীপুর থেকেই দেখবে। বৃষ্টি হলো ভাবলেন ও दीदी तो ऐसा ही जीत जाएगा, जाने का जरूरत नहीं है, दया करके माफ करिए, দয়া করে এটা করবেন না। আপনার একটা ভোট না পেলে আমার ক্ষতি হয়ে যাবে, আপনার একটা ভোট না পেলে মনে রাখবেন আমাকে কিন্তু আপনারা পাবেন না। সেই জন্য আপনাদের একটা ভোট খুব দরকার। আমার তৃণমূল কংগ্রেসের মেজরিটি আছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি যদি না জিততে পারি তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীটা অন্য কেউ হবে, আমি কিন্তু হতে পারবো না। এটা আমি আপনাদের কাছে বলে গেলাম এই জন্যে যে আপনাদের ভোটটা কেন প্রয়োজন। तकदीर का खेला है कि ममता बनर्जी अगर चीफ मिनिस्टर बने तो भवानीपुर से बने। মনে রাখবেন মাদুরগড় ইচ্ছে, মা কালীর ইচ্ছে, শিব ঠাকুরের ইচ্ছে, হিন্দু মুসলমান শিখ ইসাই সবার ইচ্ছে, এবং তাই আপনাদের ছেড়ে কোনোদিনই আমার যাওয়া সম্ভব নয়। আপনাদের সাথে থাকাটাই আমার জিন্দেগি ভর, যেখানেই থাকি আপনাদের সাথে থাকাটাই আমার বড় কাজ। তাও তো ওখানে খালগুলো সংস্কার করা হয়েছে। আমার একটা আবেদন আপনাদের কাছে থাকবে, এই অসময়ে হয়তো বাধ্য হয়ে আমরা ইলেকশন করছি, কিন্তু উপায় নেই বলে, কারণ আমি যেহেতু আমাকে এমএলএ হতে হবে 6 মাসের মধ্যে হতে হবে, এবং সেই জন্য ইলেকশনটা হচ্ছে। ইভেন ওই ইলেকশনের সময়ও আমাদের দুটো ইলেকশন মনে রাখবেন বাতিল করে দেওয়া, পোস্টপোন করা হয়েছিল, সেটাও প্রায় 6 মাস হতে চললো। জেনারেল ইলেকশনের সময় একটা শামসেরগঞ্জ আর একটা হচ্ছে জঙ্গিপুর। এই ছিল নির্বাচন প্রসঙ্গে সাম্প্রতিক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি বক্তব্য, তার একটা রিক্যাপ। আমি কোহিনুর বাবু, আমি যেভাবে দেখছিলাম যে জিতলে মুখ্যমন্ত্রী থেকে উপায় নেই তাই ভোট, মানে এইভাবে গেছে বক্তব্যগুলো, মাঝে আরও বিভিন্ন বক্তব্য, ঈশ্বরের ইচ্ছে ইত্যাদি সবই ছিল। প্রশ্ন যেটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কম্পালশন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাংবিধানিক কি বলবো সৌজন্য রক্ষার তাগিদ, যিনি বলছেন যে এমএলএ না হলে মুখ্যমন্ত্রী থাকাটা মানায় না, উচিত নয়, এটা কি কোথাও মুখ্য সচিবের মধ্যেও কাজ করেছে রাজ্যে? দেখুন, আমি মুখ্য সচিবের মধ্যে কি কাজ করেছে সেটা আমি আমার বলার কথা না, আমি বলতে পারবো না। তবে একটা জিনিস তো পরিষ্কার, অবাক লাগছে না সাংবিধানিক মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তো মানুষ ভোটটা দিয়েছে। মানুষ যে একটা সাধারণ ভোটার ভোট কেন দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলে। এবার 2 ঘন্টা কারেন্ট অফ করে তাকে বিধায়ক হতে দেওয়া হয়নি, আমরা দেখেছি, বহু জায়গায় দেখেছি, এবং সেটা সাবজুডিস চলছে এখনো। 2টো এমএলএ আরও কমবে বিজেপি। কিন্তু যে কথা নিয়ে সায়ন আমার ছোট ভাই বলল, আমরা উত্তরপ্রদেশেও তো দেখেছিলাম, সাংসদ ছিলেন একজন, মুখ্যমন্ত্রী ছিলেন, সাংসদ পদ ছাড়তে হলো, তিনি বিধায়ক হলেন, আবার সংসদের নির্বাচন হলো, এটা হয়েছে। এবং পশ্চিমবাংলায় এক্সাম্পল আছে। এই এক্সাম্পল নতুন কোর্টের কাছে কেন আমি বুঝতে পারছি না। আর সাংবিধানিক সংকট শুধু একটা বিধানসভায় কেন, আমার মনে হয় 7টা বিধানসভায় এটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড। আমি অফিসিয়াল মুখপাত্র, আপনি জানুন যে আমরা প্রথম থেকেই বলে এসেছি সব বিধানসভায়, যে বিধানসভায় 6 মাসের মধ্যে নির্বাচন করানো হয়নি এবং আগামী 6 মাসের মধ্যে জেনারেল ইলেকশন নেই, সেই বিধানসভাগুলোতে আপনারা ভোট করান। আমরা প্রথম থেকেই বলেছি 6 দিনের প্রচার টাইম দিন, 15 দিনের প্রচার টাইম দিন। আসলে সিপিএম 2011-র পর কিন্তু অদ্ভুতভাবে কোহিনুর একটা ইন্টারাপশন, অদ্ভুতভাবে আমার মনে হচ্ছে, আপনি প্লিজ উত্তর দিয়ে দেবেন আপনার কথার মধ্যে। নির্বাচন কমিশন যেদিনকে ভবানীপুর, শামসেরগঞ্জ এবং জঙ্গিপুরের নির্বাচনটা ডিক্লেয়ার করে দিল, তারপর থেকে আর একদিনও নির্বাচন কমিশনের দরজায় বাকি কেন্দ্রগুলোর জন্য ভোট চেয়ে আপনাদের তদবির করতে দেখা যায়। আমাদের এটা দেখুন, আমরা হচ্ছে ছাত্র, আমরা হচ্ছে গুড স্টুডেন্ট, আমাদের যেখানে পরীক্ষা দিতে বললো না সেখানে পরীক্ষা দেবো। আমরা তো ভোট ছেড়ে পালাই না, ভোট বন্ধ করার জন্য কোর্টেও যাই না, ভোট বন্ধ করার জন্য নির্বাচন কমিশনেও যাই না। যে ছাত্র আমাদের শুনুন না, আমার 3টে পেপারে কেন সন্তুষ্ট হয়ে গেল, মানে বাকি 4টে পেপারে পরীক্ষা দরকার যেটা দেবে। এবং বিষয়টা হচ্ছে সিপিএম তো এখন কোর্টমুখী, আর আমরা জনতার মুখে, তাই আমরা 213টা পেয়েছি। সিপিএম শূন্য হতে হতে বোধহয় নেগেটিভেও চলে যাবে। শুধু আমার একটা বিষয় এখানে বলা, যে আজকে আমরা নির্বাচনে লড়ছি, আমাদের সিম্পল কথা, ভোট হচ্ছে, আমরা ভোটে লড়ছি প্রার্থীর মতো করে। যেরকম আমাদের ভোটে লড়তে না সিবিআই লাগে, না ইডি লাগে, না নির্বাচন কমিশনে কমপ্লেন লাগে, না কোথা থেকে একটা লাশ লাগে। আমরা ভোটে লড়ছি ডেভেলপমেন্ট নিয়ে, আমরা ভোটে লড়ছি প্রার্থী নিয়ে, দ্যাটস ইট। এটা সিম্পল। এইটার মধ্যে এত গুলিয়ে নির্বাচন বন্ধ করতে হবে, এই করতে হবে, ওইখানে যেতে হবে, নির্বাচন কমিশনের কাছে বারবার গিয়ে নালিশ করতে হবে,
এই জায়গাটাই দেখেই বোঝা যাচ্ছে কারা কারা নির্বাচনে অলরেডি হেরে আছে। আচ্ছা, অনির্বাণদা আমি খুব দায়িত্ব সংক্ষেপে, সহকারে একদম সংক্ষেপে, বলছি। বাকিদের কাছে যেতে হবে, একদম, আমি please। সবাইকে যাওয়ার আগে বলছি, মামলায় আমরা যারা অংশগ্রহণ করেছি, আমি মামলাকারী হিসেবে এখানে বলছি, আমরা কোর্টে একবারের জন্য এই নির্বাচনে আমরা স্টে চাইনি। উনি দাগিয়ে দিলেন তো যে মামলায় আমরা স্টে চেয়েছি উপনির্বাচনে, আমরা একবারের জন্য স্টে চাইনি। আমি একবার বলিনি stay চেয়েছি। আমি আবার বলছি, আমরা এই উপনির্বাচন বন্ধ করবার জন্য যাইনি। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, কোর্ট আজকে নিজে এই কথা বলেছেন, বিচারপতি, একটা জায়গায় ইলেকশন না হলে কনস্টিটিউশনাল ক্রাইসিস, বাদ বাকি জায়গায় ইলেকশনে হচ্ছে না, সেখানে তো কনস্টিটিউশনাল ক্রাইসিস হচ্ছে না, এবং সবটাই যেখান থেকে আসছে এখানে কিচ্ছু অসুবিধাই হতো না। ইলেকশন কমিশন ভোট করাবে, তার লিবার্টি। একটাই কথা তো, মুখ্য সচিব কনস্টিটিউশনাল ক্রাইসিস কেন লিখেছেন, ওনাকে উত্তর দিতে হবে। বেশ। মুখ্য সচিব বিনা এক্সিকিউটিভ কেন লিখলেন এটা? আমি বাকিদের কাছে যাই। সদরূপা, আপনার কাছে আমার একটাই প্রশ্ন। ধরুন আজকে যে কথাটা, এই ভবানীপুরের উপনির্বাচনের যৌক্তিকতা নিয়ে নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছেন যে একজন জিতলেন, তিনি হারেননি, অথবা তাকে সরিয়ে দেওয়া হয়নি, তিনি মন্ত্রিসভার সদস্য এখনো পর্যন্ত, তিনি অন্য কোনো জায়গা থেকে রিইলেক্টেড হতে চাইছেন, ছেড়ে দিয়ে চলে গেলেন, অন্য কেউ আসবেন রিইলেক্টেড হওয়ার ইলেক্টেড হওয়ার জন্য প্রথমবারের জন্য, তার ক্ষেত্রে এই বিধানসভা নির্বাচনে উপনির্বাচনের মাধ্যমে। কিন্তু এই নতিজা বা এই নজির দুটোর কোনোটাই কিন্তু আপনাদেরকে ব্যতিক্রম রেখে নয়। আপনাদের 2 জন সাংসদ এই নির্বাচনে লড়েছেন, জিতে বিধানসভা পদটি ছেড়ে দিয়েছেন, সেখানেও কিন্তু উপনির্বাচন হবে। নির্বাচনী খরচ নিয়ে যে প্রশ্ন, নৈতিকতার জায়গা, আর্থিক দায়, সাধারণ মানুষের পকেটের টাকা দিয়ে ভোট হয়, সে প্রশ্ন তো আপনাদের ক্ষেত্রেও প্রযোজ্য সমানভাবে, যদিও সেখানে এখনো ভোট ডিক্লেয়ার হয়নি, কিন্তু হবে তো আজ না হোক কাল। না, তুমি যেটা কনস্টিটিউশনাল ব্রেকডাউনের কথা বলছো বা ইলেকশন জিতে তারা মানে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এটা তো ডেফিনেটলি একা আমাদের পার্টির দায় নয়। আমরা আপাতত আজকে কথা বলছি যে দারুণ একটা মানে কি বলবো, কালো কোটওয়ালা লোকজন বেশি উত্তর দেবে, কিন্তু আমি এত খুশি হয়ে গেছি এই অর্ডারটা পেয়ে। আমার শুধু একটাই বক্তব্য, তাহলে এক্ষেত্রে বিজেপি ডিফারেন্ট নয়, মানে পার্টি উইথ এ ডিফারেন্স, এক্ষেত্রে ডিফারেন্ট নয়। উই আর এ পার্টি উইথ এ ডিফারেন্স, উই আর এ পার্টি উইথ এ ডিফারেন্স, যার জন্য আমাদের কোর্টে যাওয়ার প্রয়োজন হয়নি। আমরা তো শোভনদেব চট্টোপাধ্যায় যা করলেন, একই কাজ নিশীথ প্রামাণিক করেছেন, জগন্নাথ সরকার করেছেন, আলাদা কোথায় থাকলেন নৈতিকতার প্রশ্ন? ও বাবা, অনির্বাণ আমাকে তো ডেকে কথাই বলতে দিচ্ছ না। হ্যাঁ, দাঁড়াও, আমাকে শেষ করতে দাও, আমি আমার আনন্দটা প্রকাশ তো করি। আমাদের যে ব্যাপার, আমাদের যে মূল বক্তব্য আজকে, একদম ইংলিশে যেটা বলে উই স্ট্যান্ড ভিন্ডিকেটেড। আমরা কিন্তু প্রথম থেকে এই কথাটা বলে যাচ্ছি যে আজকে এতগুলো যে সায়ন যে কথাটা বলে, আমি এট দ্য রিস্ক অফ রেপিটেশন আমি আমাদের তরফ থেকেও একই কথা বলতে চাই যে ও অবশ্য আইনজীবী মানুষ, ও কালো কোট পরে এসছে, ও আইনের দিক থেকে বলছে, আমি আইনের দিক থেকে বলছি না। কিন্তু বিজেপি কিন্তু প্রথম যখন এই অ্যানাউন্সমেন্টটা হলো, তখন আমরা আটকে উঠেছিলাম ঠিক এই কথাটাতে, যে একজন মুখ্য সচিব এতটাই উনি কনসার্ন হয়ে গেলেন যে পশ্চিমবঙ্গের কনস্টিটিউশনাল ফেলিয়ার হয়ে যাচ্ছে। একজন ভদ্রমহিলা, তিনি আমি মানছি মুখ্যমন্ত্রী, কিন্তু একজন ভদ্রমহিলা আবার কোহিনুর এতটাই প্রায় কেঁদে ফেলছে যে আমরা নাকি 1 ঘন্টা না ক ঘন্টা ওখানে ইলেকট্রিসিটি অফ করে ইভিএম, মানে আমি কাঁদাবো, দাঁড়াও অপেক্ষা করো, আচ্ছা অপেক্ষা করো একটু। বিধায়ক কমছে আপনাদের, আমায় কথা বলতে দাও, আমাদের ঘরে জায়গা হচ্ছে না, আপনাদের সাংসদ কমছে আপনাদের, আর আমি কাঁদবো? খুশি হচ্ছে ওরকম হয়ে যাচ্ছে বলে। অপেক্ষা করো, দাঁড়াও, আমায় কথা বলতে দাও, আমায় কথা বলতে দাও, আমার শেষ করতে দাও। আচ্ছা, এবার হচ্ছে দেখো, এই যে মানে ওর কাঁদুনিটা, ও না হয় এখানে ও বলছে ও কাঁদেনি, কিন্তু আমরা বুঝতে পারছি মনে মনে কাঁদছে। এবার ইনি যে আপনি তো অন্তর্যামী, তাহলে আমি তো আমার নাম শতরূপা, সেজন্য কিছুটা এক্সট্রা স্পেশাল কোয়ালিটিজ আমার আছে। আচ্ছা দাঁড়া, অপেক্ষা করে শেষ করতে দাও। আচ্ছা, এবার যে তোমরা যে প্রতিবেদনটা দেখালে, পর দেখালে, যেটা মাননীয়া, তো মানে কনফিডেন্স উনার এতটা থাকা উচিত। উনি এত কাজ করেছেন 11 বছর, উন্নয়নের জোয়ার, রাস্তায় দুয়ারে। আমি তো তাই তো বলছি, আমি তো অস্বীকার করিনি। হ্যাঁ, আমি তো বলছি শুধু 213 কাউন্টিং। আচ্ছা, 213 এন্ড কাউন্টিং। ওরা মনে করছে যে 293 ওরা পেয়ে যাবে, খুব ভালো কথা। অল দ্য বেস্ট টু দেম, অল দ্য বেস্ট টু দ্য ইন্ডিয়া ওয়াইড ক্যাম্পেইন, খুব ভালো কথা। আমরা কিন্তু খুব খুশি হচ্ছি তাতে, ওরা চালিয়ে যাক। কিন্তু আমার কিন্তু 235 যেন না হয়, মানে 234 অবধি ঠিক আছে। 235 খুব খারাপ নাম্বার, 235 খুব খারাপ নাম্বার। সায়ন হাসছে পাশে বসে, সায়ন জানে এই নাম্বারের মর্ম কি, সায়ন জানে এই নাম্বারের মর্ম কি। অনির্বাণ, ওরা নিয়ে চলে যাক, ওদের যারা নিজের আপনজন, তারা আমাদের এখানে টুরিস্ট হাব ভেবে বেড়াতে এসেছিল, তারা নিয়ে চলে যাক। আমি
বাবুলের কথা আজকে ছেড়ে দাও না, অন্যদিন বাবুলের মধ্যে পুরো শো করো। এক এক করে, আমি আগে স্যার, অনেকটা বলে, যাও, সতেরো বলে বলুন। গিভিং ইউ পারমিশন, ইউ প্লিজ ওয়েট, দাঁড়াও। আচ্ছা, এবার যে ডেসপারেশনটা ক্রমশ এটা না আমাদের দেখতে খুব ভালো লাগছে। আর তোমরা যেভাবে দেখালে পরের পর মানে কিরকম desperation? লাশ নিয়ে রাজনীতি, লাশ নিয়ে ভোট চাইতে বেরোবো? আমরা উন্নয়ন নিয়ে ভোট চাইতে বেরোচ্ছি, আপনি লাশ নিয়ে ভোট চাইতে বেরোচ্ছেন, এটা difference। কোহিনূর আমায় শেষ করতে দাও। আজকে তো এগুলো আমি বলছি না, মাননীয়ার ভিডিও, এগুলো তো আমার ভিডিও নয়, আমাদের বিজেপির কারোর ভিডিও নয়। কোহিনূরকে মুখে সেলোটেপ লাগাতে বলো। শতরূপতি, আপাতত অ্যাঙ্কার হিসেবে আমি 1 মিনিট চাইলাম। না 1 মিনিট। ফ্যাসিস্ট কালচার ও দেখাচ্ছে। আরে শতরূপতি আজকে চালিয়েই যায়, এটা ঠিক নয়। শতরূপতি আজকে যে রিংটোনটা আছে, মানে এখানে আসার পর যে রিংটোনটা আছে, সেটা হচ্ছে আমাকে আমার কথা বলতে দাও। হ্যাঁ, সেটা বলতেই হবে। না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। তুমি বলছেন লাশের রাজনীতির কথা, ঠিক আছে। আমার কে কি রাজনীতি করছে সে নিয়ে কোনো বক্তব্য নেই। আমার প্রশ্ন, বিরোধী থাকলে রাজ্যে আমার মনে হয়, আমি একটু জাস্ট ফিরিয়ে দিচ্ছি, উন্নয়নের রাজনীতি করা যায় না, লাশের রাজনীতি করতে। আমি জাস্ট একবার মনে করে দিচ্ছি, ধরুন 2007-08 এ রাজ্যে কেউ একজন উন্নয়নের রাজনীতি করছিলেন, যিনি কৃষিকে ভিত্তি করে শিল্পের ভবিষ্যৎ এবার সেই লাশগুলো নিয়ে কি হয়েছিল? তাপসী মালিকের মৃতদেহ নিয়ে কি হয়েছিল? তাপসী মালিকের মৃতদেহ নিয়ে কি হয়েছিল? সেদিন একদিকে উন্নয়ন, একদিকে লাশ। সেদিন একদিকে উন্নয়ন, একদিকে লাশ। আমরা পামামিনিও গেছিলাম। সেদিনকে একদিকে উন্নয়ন, গেছিলেন অটো ড্রাইভারদের নিয়ে। লাশ নিয়ে গেছি। না লাশ নিয়ে গেছি। লাশ নিয়ে গেছি। লাশ নিয়ে গেছি। ট্যাক্সি ড্রাইভার, অটো ড্রাইভার নিয়ে কেন? আমাদের পার্টি অফিসে ঢুকে পুলিশ লাঠি চালিয়েছিল সেই দিন 13ই মার্চ। তখন রাজনীতি করেছিল, ভুলে গেছো? তাদের কথা, তাদের ফ্যামিলির কথা একদম ভুলে গেছো। আজও বিচার পাইনি। চাইতে গেছি 2011 আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রেল মন্ত্রী হিসেবে উন্নয়ন নিয়ে ভোট চাইতে গেছি। এটা কেন যাই? কত কেজি শিলা সিপিএমের বুকের উপর চাপিয়ে দিয়েছে, শিলার চাপে সিপিএম মাটির তলায় জীবাশ্ম হয়ে গেছে। প্রশ্ন তুলছি আমি, প্রশ্ন শতরূপতি বলবেন, শতরূপতি বলবেন। দুজনের কাছে এখন প্রশ্ন করতে পারি, দুজনের কাছে এখন প্রশ্ন করতে পারি। দেখাই যাচ্ছে আদিটনের কথা বলছে, জোট সঙ্গীত না। আমি নির্মলা বাবুর কাছে যাই। নির্মলা বাবু, মনে আছে নিশ্চয়ই আপনার, ঠিক এরকমই একটা শো সায়ন সেদিনকেও ছিল এখানে, যে শোতে সায়নকে খোলাখুলি চ্যালেঞ্জ ছিল, এবং চ্যালেঞ্জ শুনে দিয়েছিলেন সুপ্রিয়বাবু যে যদি এতই মনে হচ্ছে তো আদালতে যান। নির্মলাবাবু একটাই কথা বলেছিলেন যে কনস্টিটিউশনাল অথরিটিগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায় না। কিন্তু নির্মলাবাবু আজকে তাদের নিরপেক্ষতা নিয়ে না হলেও তারা যে চিঠির ভিত্তিতে ওই কোট আনকোট সাংবিধানিক সংকটের বয়ান, তার ভিত্তিতে নির্বাচনটা করছেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে আদালত। নির্মলাবাবু, শায়নবাবু, তো আমি শায়নবাবুর লেখা পড়েছি, ওনার পার্টির মুখপত্রে উনি খুব ডিটেলসে লিখেছেন এইটা কেন মামলাটা হয়েছে, পড়ে আমার ভালো লেগেছে। তো এবং আমার যেটা মনে হয়েছে, বড় শক্তিতে আমি 2-3 দিন আগেই পড়েছি, জিনিসটা খুব ডিটেলসে উনি লিখেছেন। আমার যেটা একটা জিনিস অনির্বাণ মনে হচ্ছে সবসময়, সেটা হচ্ছে এই যে মিস্টার দ্বিবেদীর যে চিঠিটা, এই চিঠিটা আমার কাছে যে কোনো কারণেই হোক একটা আনওয়ারেন্টেড বলে মনে হচ্ছে। মানে কোনো জায়গা থেকে কোনো প্রভোকেশন আছে কিংবা কোনো কম্পালশন আছে, যার জন্য উনি চিঠিটা লিখেছেন। এবং ঠিক শায়নবাবুরা ঠিক ওই জায়গাটাতেই ধরেছে। আমি তো ছোট করে বলছি এইভাবে, এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন জিতবেন না হারবেন সেটা অন্য প্রশ্ন। প্রশ্নটা আপনি যেটা রেখেছেন সেটা হচ্ছে এই যে চিফ সেক্রেটারি যে চিঠিটা লিখলেন, এই চিঠিটা নিয়ে একটা কোয়েশ্চেন উঠে গেছে, আর ওটা নিয়ে আমার কিন্তু খুব ছোট করে আমি বলে দিচ্ছি, মানে আই স্টিল ফিল ইট ইজ আনওয়ারেন্টেড and it has been provoked. It is not an unprovoked thing. এবং এই কনস্টিটিউশনাল ক্রাইসিসটা সত্যি বোঝাতে গেলে ওনার একটু অসুবিধা হবে। তার কারণ একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার দল যখনই বলেছে 7টা জায়গাতেই ভোট হয়, তার মধ্যে 2টো পুর নির্বাচন আর 5টা হচ্ছে উপনির্বাচন। শামশেরগঞ্জের ওখানে তো ভোট হয়নি জঙ্গিপুরে, তো ওটা পুরো নির্বাচন হিসেবে করছে। আর সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কখনো গিয়ে বলেনি শুধু এইখানে ভোট করাও, কিন্তু একটা স্ট্রেস সবসময় থাকছে যে ভবানীপুরটা আগে চাই, ভবানীপুরটা আগে চাই, কোথাও হোক না হোক। আমার বিরতির সময় হয়েছে, নির্মলা বাবু বিরতিতে যাবো, কিন্তু তারপর আমি সুমন বাবুর কাছে যেতে পারিনি, সুমন বাবুর কাছে ফিরে আসবো। রাজনারায়ণ ইন্দিরার প্রসঙ্গ তুলেছেন,
এখানে কথা বলতে বলতে চান আমার মনে আছে। আর সেই প্রসঙ্গে আমি সুমনবাবুর কাছে ফিরে আসবো। কোথাও কি প্রশাসনের দায় আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে নিয়ে আসার, অন্তত ভোটটা করানোর? মুখ্য সচিব মুখ্যমন্ত্রীকে নিয়ে ভাবিত কেন? ভোটে তো মুখ্যমন্ত্রী লড়েন না, ভোটে লড়েন একজন প্রার্থী। মুখ্য সচিবের চিঠিতে মুখ্যমন্ত্রীর উল্লেখ কেন? একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। বিরতির পর ফিরে এসে আমি সরাসরি যাব সুমন ভট্টাচার্য, আমার সঙ্গে আরেক সাংবাদিক রয়েছেন, গোবিন্দ সাংবাদিক রয়েছেন আমার সঙ্গে। সুমনবাবু, আপনার কাছে আমার প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আমি বিরতিতে গিয়েছিলাম, যে কোথাও কি কারো দায় থেকে যাচ্ছে প্রশাসনে? যেমন ইন্দিরা গান্ধীর, আমি সায়ন বলছিলেন সেই সূত্রেই বলছি যে ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে যেন একটা দায় চেপে গিয়েছিল প্রশাসনের, প্রধানমন্ত্রীকে যেভাবে হোক জিতিয়ে আনতে হবে। ঠিক একই কায়দায় মুখ্য সচিব চিঠি লিখছেন মুখ্যমন্ত্রী লড়বেন। মুখ্যমন্ত্রী লড়েন নাকি ভোটে? আমাদের দেশে তো লড়ে জিতে তবে মুখ্যমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী কখনো ভোটে লড়ে? সুমনবাবু, দেখুন, কয়েকটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে যে আমি সায়নবাবুর বক্তব্যে পরে আসছি। প্রথম পয়েন্ট হচ্ছে, আজ থেকে ঠিক 20 বছর আগে 2001 সালের অক্টোবর মাসে গুজরাটে একটা বাই ইলেকশন হয়েছিল, করতে হয়েছিল কারণ কেশুভাই প্যাটেলকে সরিয়ে নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী করতে হয়েছিল। ফলে মাননীয় হাইকোর্টের বিচারপতি যেসব প্রশ্নগুলো তুলেছেন, আমি হাইকোর্টকে সম্মান জানিয়েই বলছি, তার আমি কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না। ভারতবর্ষে গত 50 বছরে এরকম বাই ইলেকশন কেউ মুখ্যমন্ত্রী হয়ে এসছেন। আপনি যে উদাহরণগুলো দিলেন, বিজেপি গত 6 মাসে অন্তত 3টে রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করেছে। তো সেখানে বাই ইলেকশন করতে হবে না? সেখানে সরকারি খরচের অপব্যয় হবে না? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যে আমি জানি না, আমি জানতাম না শাহানবাবুর রাজনৈতিক কি চরিত্র। যদি উনি সিপিএম এর হন, তাহলে আমার এটাতে খুব বিস্মিত লাগছে যে উনি হাইকোর্টের একজন বিচারপতির বক্তব্য নিয়ে বেশি উত্তেজিত, নাকি প্রশান্ত ভূষণ ভারতবর্ষের বিচার ব্যবস্থার কতটা স্বচ্ছতা আছে সেটা নিয়ে বেশি প্রশ্ন তুলছেন। তৃতীয় নম্বর, এটা আরো দুর্ভাগ্যজনক, যেদিনকে আসামে ওরকম একটা ঘটনা চলে, যেদিনকে গুলিতে 2 জন মারা যায় এবং যেদিনকে দিল্লিতে শুট আউট হয়, তখন আমরা পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনের বৈধতা নিয়ে সিপিএম এর মাননীয় আইনজীবী এবং বিজেপির মুখপাত্র প্রশ্ন করছেন। আজকে ভারতবর্ষে গতকাল অব্দি তো বিজেপি পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার নিয়ে কথা বলছিল, তাহলে আজকে ডবল ইঞ্জিনের সরকারের আসামের একটা ল অ্যান্ড অর্ডার আমরা দেখতে পেয়েছি, আর আরেকটা ল অ্যান্ড অর্ডার দিল্লিতে দেখতে পেয়েছি। মানে দিল্লিতে যদি আদালতের মধ্যে গুলি চলে, তো তার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো বিবৃতি দিয়েছেন এখনো অবধি? বেশ, আমি আমাদের জীবনের প্রায়োরিটি কি? পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে হারানো যায়, সেই জন্য সিপিএম এর কোনো আইনজীবী বিজেপির সঙ্গে হাত মেলাবে? বেশ, আমি আপনার প্রশ্নগুলো নিয়ে দুজনের কাছে যাবো। প্রথমে সায়ন, তারপর শত্রুপতির কাছে আসি। সায়ন, অনেকগুলো প্রশ্ন ছিল, ঠিক আছে, সায়ন আগে উত্তর দিন প্লিজ। আমি সংক্ষেপে, সায়ন সবার আগে সবথেকে বেশি সময় দিয়েছি। আমি একদম সংক্ষেপে বলছি। আমি যিনি বললেন, আমি ওনাকে সাংবাদিক হিসেবে ভেবেই সম্মান রেখে আমি 2-3টে কথা শুধু বলতে চাই। 1 নম্বর কথা, আমরা আর্গুমেন্টের মধ্যে বারবার বলেছি ইলেকশন কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে, এটা তাদের লিবার্টি, এবং এখানে কেউ নাক গলাতে পারে না। আবারও বলছি, এটা কোনো কোয়েশ্চেনই ছিল না। কোয়েশ্চেন 6 নম্বর আর 7 নম্বর প্যারাগ্রাফ নিয়ে, সেই জায়গাতেই কথা। ইলেকশন কমিশন ইলেকশন করাবেন, সেটাই তো সাধারণ বিষয়। যদি এই 6 নম্বর আর 7 নম্বর প্যারাগ্রাফটা না লিখে ইলেকশন কমিশন শুধু ইলেকশন কন্ডাক্ট করতো, কারুর কোনো প্রশ্ন থাকবার কোনো রকমের কোনো জায়গা ছিল না। নেক্সট কথা হচ্ছে, ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন এই আলোচনা হচ্ছে সংবিধান নিয়ে, একটা কথা বলা হয়েছিল যে রাইটস তো দেয়া হচ্ছে, রাইটসের যদি না প্রপার রেমেডি দেয়া হয়, সেই রাইটসের কোনো মানে নেই। সেই কারণেই আর্টিকেল 226 অ্যান্ড আর্টিকেল 32 এর এই রাইটস দেয়া আছে। এবং যেখানে একজন আইনের ছাত্র হিসেবে আমার মনে হয়েছে সেপারেশন অফ পাওয়ারের থিওরি, মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না হারবেন সেটা ভবানীপুরের মানুষ ঠিক করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেটা তৃণমূল কংগ্রেস ঠিক করবে। কে মুখ্যমন্ত্রী হবে সেটা বিধায়করা ঠিক করবে। হু ইজ চিফ সেক্রেটারি টু ডিসাইড হু উইল বি দ্য চিফ মিনিস্টার? কোয়েশ্চেনটা এখানে একদম ডাইভার্ট করবেন না স্যার, প্লিজ, দ্য রিকোয়েস্ট। এটা কোনো উপনির্বাচন আটকানোর মামলা নয়। অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার, হাউ ডেয়ার হি ইজ, ওনার এত ক্ষমতা হলো কি করে যে বিং এন এক্সিকিউটিভ লেজিসলেচারের মধ্যে? আমি আজকে ব্রহ্মাস্ত্র নিয়ে এতক্ষণ আলোচনার পরিপ্রেক্ষিতে যে নীতিগত প্রশ্ন উঠেছে, যেটা আমার সত্যি ব্রহ্মাস্ত্র মনে হয়েছে, সবাই আছেন এর মধ্যে, প্রত্যেকের মধ্যে রয়েছেন অকারণ নির্বাচনের আর্থিক দায় কার? বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম। বামপন্থীরা অবশ্যই মুখ্যমন্ত্রী করবার জন্য এভাবে কাউকে জিতিয়ে এনেছেন বলে আমার শরণার্থিত কালের মধ্যে মনে পড়ছে না, কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে আছেন। আমি সরাসরি প্রশ্নগুলো প্রত্যেকের কাছে রাখবো। শতরূপাকে দিয়ে শুরু করি। শতরূপা,
না দেখো, তোমাদের যে আজকে ব্রহ্মাস্ত্র আর্থিক ব্যাপারটা ডেফিনেটলি এই মানুষের প্রশ্নটা আজকে আদালতে উঠেছে, এই দায় কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আছে, সব দলের ক্ষেত্রে। ডেফিনেটলি, কিন্তু আমি এখানে এক্ষুনি কোহিনূর ঝাঁপিয়ে পড়বে যে আমি আর সায়ন নাকি অলমোস্ট কি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, সেটা ব্যাপার নয়। কিন্তু দেখো, হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও নমস্কার করে যাচ্ছি। আর সিপিএম এর সঙ্গে আমাদের কোনো রকম কোনো মানে দূর কোনো আত্মীয়তা নেই, চাইও না আমরা। কিন্তু আমাদের কিন্তু ব্যাপারটা মানে পয়েন্টটা একই। আমরা বাই ইলেকশন অপোজ করেছিলাম দুটো ব্যাপারে। অপোজ মানে কি, আমরা বলেছিলাম যাতে না হয়, তার কারণ এক তো কোভিড সিচুয়েশনের পশ্চিমবঙ্গ, চুপ করে থাকো আর পরে আসো। বাই ইলেকশনটা মেইনলি ভয়েসের অ্যাডভান্টেজ নিয়ে ওদেরকে কি করবো, কোহিনূর সবসময় এটা করে। অনির্বাণ আমার শেষ করতে দাও। বাই ইলেকশনে আমাদের যেটা বক্তব্য ছিল, আগে পশ্চিমবঙ্গের হালচাল ঠিক হোক, এখানে লোকাল ট্রেন ঠিক হয়নি। ওরা কোভিড বলে মেয়র খানিকটা কেঁদে নিল রাস্তায় দাঁড়িয়ে, আমরা নাকি কলকাতাকে বাঁচাতে দিলে নয়, ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে আমরা বলেছিলাম আগে পশ্চিমবঙ্গ সিচুয়েশন ঠিক হোক, তারপরে বাই ইলেকশন দেখা যাবে, এক নম্বর। দ্বিতীয়ত আমাদের যেটা মেন অবজেকশন, সেটা কিন্তু আগেন চিফ সেক্রেটারির এই স্টেটমেন্ট যে মমতা ব্যানার্জি যদি না দাঁড়াতে পারে তাহলে কনস্টিটিউশনাল ফেলিয়ার হয়ে যাবে। এইখানে আমরা প্রথম থেকে আমাদের চিফ স্পোকসপারসন কিন্তু দাবি করেছে যে আমরা এই চিফ সেক্রেটারির অপসারণ চাইছি। আর তোমার যেটা ব্রহ্মাস্ত্র, সেটা আমি একটা লাইন বলে শেষ করে দিচ্ছি, ডেফিনেটলি বাই ইলেকশন ইজ অ্যান এক্সট্রা এক্সপেন্ডিচার অন দ্য ট্যাক্স পেয়ার, নো ডাউট। কিন্তু এটারও এটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে তো এটা স্কোপ আছে, যদি বাই ইলেকশন দরকার হয় হবে। কিন্তু শুধু এই কনস্টিটিউয়েন্সিতে কেন, এতগুলো কর্পোরেশন আছে, এতগুলো পঞ্চায়েত আছে, এতগুলো বিধানসভা বাকি আছে, সেইখানে কেন ইলেকশন হচ্ছে না? 8 দফা নির্বাচনের সময় বিজেপির মনে ছিল? বিজেপি তো করেনি, এটা অদ্ভুত কথা বলছে। এটা ইলেকশন কমিশন তো করেছে। আপনি সাংবাদিক হয়ে এই কথা কি করে তৃণমূলের মতো তুলছেন দাদা? যখন মাদ্রাজ হাইকোর্ট বিবৃতি দিয়েছিল, আমি কই এই কথাটাই ঠিক নয়। না এটা তো বিজেপি 8 দফার ইলেকশন কি ডেকেছিল, ডাকতে পারে কি? এটা তো ইলেকশন কমিশন ডেকেছে। আপনি তো শিক্ষিত জার্নালিস্ট, আপনি কি করে এই ধরনের কথা বলেন? না, আমি কোহিনূরের কাছে যাব। কোহিনূর টাইমের একেবারে ডিসপ্রপোর্শনেট শেয়ারিং হবে না। মানে কোহিনূর, যে প্রশ্নটা আমার ছিল আর্থিক দায় সবার কিন্তু আমরা যখন এটা ছাত্র হিসেবে পলিটিক্যাল সায়েন্স পড়েছিলাম 11-12-এ, তখন এই প্রশ্ন নিয়ে আমাদের উত্তরও লিখতে হতো যে এই নির্বাচনে বিপুল খরচা, এটা বারবার হয়, এটা একটা ডেমোক্রেসির একটা আমাদের ছিল এটা প্রশ্ন। এই প্রশ্নটা যতদিন গণতন্ত্র থাকবে, যতদিন ভারতের সংবিধান থাকবে, এই প্রশ্ন নিয়ে আলোচনা হবে। যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, যারা পলিটিক্যাল সায়েন্সের রিসার্চ ফেলো, তারা এটা করবে এবং আগামী দিন যদি এটা কোনো সলিউশন বেরোবে। না, আমার এখানে একটা বক্তব্য আছে, একটা বক্তব্য কোহিনূর। 2000 বা 2001 সাল, আমার এক্স্যাক্ট বছরটা মনে পড়ছে না, সৈফুদ্দিন চৌধুরীর প্রথম দাবি ছিল, বেরিয়ে আসার পর সেই দাবিতে সমর্থন জানান। তারপর থেকে আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নির্বাচনে প্রত্যেকটি ইস্তাহারে লেখা থাকে নির্বাচনের দায়, সাংবিধানিক দায় সেটা সরকারকে বহন করতে হবে, সরকারি খরচে নির্বাচন হোক। যারা নির্বাচনের খরচ নিয়ে এতটা ভাবিত, সেই দলের কাছে এটা এক্সপেক্টেড নয় তারা উপনির্বাচনে। এর কারণটা অন্য। নির্বাচনের খরচাটা সরকারের কারণ হচ্ছে প্রার্থীর যদি সাপোজ বিজেপি 500 কোটি টাকা খরচা করবে, এসইউসিআই পারবে? তাই সেখানে তো প্রপোর্শনে সে হেরে যাচ্ছে, সেই জন্যই কারণ। আমার কথাটা হচ্ছে ইস্তেহারে লেখার জন্য না, এটা তো আমরা তো বলছি এটা এক করে দিক, বেঁধে দিক যে বিজেপিও এত টাকা খরচা করবে, সেটা সরকারই দেবে। সেটা নিয়ে ভাবনা আছে, আর নির্বাচনটা নিয়ে ভাবনা নেই। এসইউসিআই এটা একই করবে সব। না আমাদের না, আমি খরচার কথা না, এক মিনিট আমার 30 সেকেন্ড তো অনির্বাণ দাই বলে দিল। অনির্বাণ দা বলছে তৃণমূলের মুখপাত্র। আমি শেষ করি। দেখুন, নির্বাচনে জনপ্রতিনিধি পাওয়া এটা তো একটা সাংবিধানিক অধিকার, সেটাই হচ্ছে। এবং নৈতিকতার খাতির যদি বলেন, আমি বলি কারণটা আমি বলে দিচ্ছি, এটা তো সবাই জানেন। বিরোধীরাও বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে দেব না, যারা জিতেছে তারাও বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব বলেই এই ভোট জনাদেশ পেয়েছে। যদি নৈতিকতার প্রশ্ন বলে, তাহলে 213 জন বিধায়ককে জিতিয়েছেন মানুষ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখবেন বলে। আমি কনস্টিটিউশনাল ফ্যাক্ট এখানে রাখছি। এক হচ্ছে, আমাদের দেশে কোনো চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার ইলেকশন হয় না। কার মুখ দেখে জিতিয়েছে সেটা স্টুডিওতে বসে বলা যায়, সেটা বাস্তবে কনস্টিটিউশনে কোথাও লেখা নেই। 2 নাম্বার কথা, ভাই প্লিজ আমি একটা কোয়েশ্চেন রাখছি প্লিজ। এক্ষুনি এই যে বিজেপি এতগুলো কথা বললো না যে আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে চাইছি, এই করেছি, ওগুলো তো স্টুডিওতে বসে হয় না। মুখ্য সচিবকে সরিয়ে দিতে চাইছি, ওগুলো তো স্টুডিওতে বসে হয় না। যে সেন্ট্রাল গভর্নমেন্ট আলাপন বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে পারে, সেই একই সেন্ট্রাল গভর্নমেন্ট এখনকার মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না? 2 নম্বর কথা, যখনই ইলেকশন কমিশন ডেট ডিক্লেয়ার করে, যেহেতু ইলেকশনে সেন্ট্রাল ফোর্স লাগে, স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ছাড়া সেন্ট্রাল ইলেকশন কমিশন কি সেই কাজ করতে পারে? সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রকের পারমিশন নিয়ে এই ডেট ডিক্লেয়ার হয়েছে। বিজেপি জানে না এটা নয়। আমি দেখছি একটা ব্যাপার কমন, একটা আমাদের ছোটবেলার অ্যালজেব্রার মতো সেটিং এর থিওরিটা আছে, বিজেপির সঙ্গে সিপিএম, বিজেপির সঙ্গে তৃণমূল, মানে বিজেপি কমন। এটা কি কেন্দ্রে ক্ষমতা থাকার জন্য? 30 সেকেন্ডে বলবেন প্লিজ। ওরা আমাদের ছাড়া বাঁচতে পারছে না, আমাদের নয় সহ্য করতে পারছে না, নয় আমাদের বিরুদ্ধে এত এত অ্যাকিউজেশন দিচ্ছে, ইডি সিবিআই অমুক। দেখবে প্রত্যেকটা কথার মধ্যে বিজেপি উঠে আসে। এবার ফ্রয়েডের একটা কথা আছে জানো তো, যাকে বেশি ভালোবাসে বা যাকে ছাড়া বাঁচতে পারে না, তার কথাটাই কিন্তু ফ্রয়েডিয়ান স্লিপের মতন বারবার উঠে আসে। বিজেপি যে এই আজকের পলিটিক্যাল সিনারিওতে একেবারে অপরিহার্য, উই আর ইনডিসপেন্সেবল, আমাদের সারা দেশে রাজনীতি হতে পারে না, সেটা ওরা প্রমাণ করে দিয়েছে। শতরূপতির কথার ভিত্তিতেই বলি, গত 2 বছর আপনি খবর চালাতে গিয়ে সব থেকে বেশি কোন শব্দ প্রয়োগ করেছেন? কোভিড। তেমনি গত 7 বছর সব থেকে বেশি খবর চালাতে গিয়ে আপনি যে শব্দটা প্রয়োগ করছেন সেটা বিজেপি। বেশ, আমি সরাসরি নির্মলা বাবুর কাছে যাবো, একবারে শেষ করবো। তার আগে নির্মলা বাবু, আপনি শুরুতে বলেছেন, শুরুর দিকে আপনি বলেছিলেন যে আনওয়ারেন্টেড এবং তার সঙ্গে আপনি ব্যবহার করেছিলেন প্রোভোকড। আমার আবার আপনার কাছে একটাই প্রশ্ন, এই প্রোভোকড বাই হুম বলে আপনার মনে হয়? এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায় রাজনীতি আর প্রশাসন যখন মিলে যায়, প্রশাসন যখন রাজনীতিকের ভাষায় কথা বলে, তখন প্রভোকেশনটা কার কাছ থেকে আসতে পারে? শুনুন, চিফ সেক্রেটারি তো চিফ মিনিস্টারের কাছেই রিপোর্ট করেন। এখানে গোলযোগটা বেঁধে গেল যে উনি ঢুকে পড়লেন মাঝখানে। যদি ঢুকে না পড়তেন এই গোলযোগটা বাঁধতো না। হঠাৎ ওইটা লিখে ফেললেন, এবং ওটা লিখলেন কেন? সিম্পল কথা, আমি আনওয়ারেন্টেড এই জন্যই বলেছি। আমার মনে হয়েছে এটা একটা ডিসপ্রপোর্শনেট, একটা অ্যাসিমেট্রি তৈরি হয়েছে। এই অ্যাসিমেট্রিটার জন্যই এত গন্ডগোলটা লেগেছে। এই অ্যাসিমেট্রির জন্য এত গন্ডগোল, এবং এই অ্যাসিমেট্রি আদালত জানিয়ে প্রশ্ন করেছেন, এবং আজকের পর রায়টা শুধু রিজার্ভ রেখেছেন, সোমবার জানা যাবে ভবানীপুরের রায়টা কি। ভবানীপুরে আসলে এবার 2টো রায় হচ্ছে। একটা রায় দিচ্ছেন সাধারণ মানুষ নির্বাচনের মাধ্যমে, আর এই সাধারণ মানুষ যে রায় দিতে যাচ্ছেন, যাদের মাধ্যমে সেই নির্বাচনটা কন্ডাক্টেড হচ্ছে, পরিচালিত হচ্ছে, তারা নির্বাচনটা করে ঠিক করছেন কিনা, সেই রায়টা আমরা জানতে পারবো সোমবার, যদি না এরপরে রায়দানটা আরো একটু পিছিয়ে যায় বা স্থগিতাদেশ আসে। শেষ করবো প্লিজ। হ্যাঁ, আমি কিরম দেখছি প্রতিবেদনটা যেটা দেখাচ্ছে, কিরম সুন্দর বহুরূপিণী আমাদের মাননীয়া, যেখানে যেরকম সেখানে সেরকম, কিন্তু হিন্দুদের সঙ্গে ওরে বাবা এমন সুন্দর করে উনি মাথা হেডিয়ারটা উনি করেন, শীতের সঙ্গে সেই বিতর্ককে গিয়ে রেখে অনির্বাণের বিতর্ক পর্ব এখানে শেষ করছি। এরপরে ফিরে আসছি ব্রেকিং নিউজ করে নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। অগ্নিবাণে এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, সব থেকে বড় ব্রেকিং যে খবর এই মুহূর্তে, শিলাবতী নদীতে নৌকাডুবির ঘটনা। এখনো পর্যন্ত 7 জন নিখোঁজ রয়েছেন। দাসপুরের রায়কুণ্ডুতে শিলাবতী নদীতে নৌকাডুবির ঘটনা যাতে নিখোঁজ, এখনো পর্যন্ত 7 জন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন পৌলমী নিউজ রুম থেকে। পৌলমী, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে। একেবারে অনির্বাণ মর্মান্তিক ঘটনা, শিলাবতী নদীর ওপরে নৌকাডুবির ঘটনা। দাসপুরের যে সিঙ্গাঘাই, সেখানে একটি হাট বসেছিল, সেখানে হাটের জন্য বাজার করতে গিয়েছিল রায়কুণ্ডু এলাকার বাসিন্দারা একটি নৌকো নিয়ে। কয়েকদিন আগে শিলাবতী নদীর বাঁধ ভেঙে গিয়েছিল, এবং সেই ভাঙা বাঁধ যখনই তারা পেরোনোর চেষ্টা করছিল, তখনই খরস্রোতা নদী, শিলাবতী নদী অত্যন্তই খরস্রোতা ছিল, এবং লাগাতার বৃষ্টি হওয়ার জন্য নদীর জলস্তর অনেকটাই বেড়েছে। এবং হঠাৎই যখনই এই ভাঙা বাঁধ পেরোনোর চেষ্টা করে তারা নৌকো নিয়ে, তখনই নৌকাটি আচমকাই উল্টে যায় এবং একসঙ্গে 7 জন তলিয়ে যায়। কিন্তু যদিও স্থানীয় প্রশাসনের তৎপরতায় 7 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধন্যবাদ পৌলমী। নৌকাডুবিতে তলিয়ে যাওয়া 7 জন নিখোঁজ, যে 7 জন ছিলেন তারা 7 জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। এই মুহূর্তের সব থেকে বড় খবর এটাই, অর্থাৎ শিলাবতী নদীতে নৌকাডুবির ঘটনায় কোনো প্রাণহানির দুঃখজনক ঘটনা ঘটলো না, কোনো সংবাদ পেলাম না আমরা চলে যাবো এরপরে সুখেন্দুর কাছে। সুখেন্দু আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়ার খবর নিয়ে। ফের নিম্নচাপ, ফের ভ্রুকুটি, নিম্নচাপের আশঙ্কা পশ্চিমবঙ্গে। কথা বলবো সুখেন্দুর সঙ্গে। সুখেন্দু, গত সপ্তাহে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, এবং এই সপ্তাহের শেষেও সেই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে পারে, এমন কোনো সম্ভাবনা বা আশঙ্কা কি রয়েছে?
সুকেন্দু, শোনা যাচ্ছে? জানা যাচ্ছে অনির্বাণ যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে, যা আগামী 48 ঘন্টায় উত্তর পশ্চিম অভিমুখে ওড়িশা উপকূলে পৌঁছে যাবে এবং রবিবার দিন এই মধ্য পূর্ব বঙ্গোপসাগরের ওপর আরও একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে, যার প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে হাওয়া অফিসের তরফ থেকে। পাশাপাশি এই দুদিন অর্থাৎ শনিবার এবং রবিবার পর্যন্ত যেহেতু মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, তাই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে এবং এই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে এবং কলকাতাতে মঙ্গলবার কিন্তু কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিসের তরফ থেকে। হাওড়া ফের ভাসতে পারে শহর এবং শহরতলি, তেমনই আশঙ্কা নিম্নচাপের। এই ভ্রুকুটি দেখে বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। সুকেন্দু ছিলেন আমাদের সঙ্গে। পরবর্তী যে ব্রেকিং খবরে চোখ রাখবো, পরবর্তী ব্রেকিং খবর, দুর্গাপুরে ভ্যাকসিন নিয়ে অসুস্থ একের পর এক শিশু। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ঘটছে এমন ঘটনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। হাসপাতাল সুপার এবং কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ অসুস্থ শিশুদের পরিবারের। ভ্যাকসিন নিয়ে একের পর এক শিশু অসুস্থ দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৃজিতার সঙ্গে। সৃজিতা, জানতে চাইবো তোমার কাছ থেকে ঘটনা সম্পর্কে, কিসের ভ্যাকসিন দেওয়া হচ্ছিল? দেখো অনির্বাণ, দুর্গাপুর মহকুমা হাসপাতালে সকাল থেকেই কিছু ভ্যাকসিনেশন দেওয়ার কথা ছিল এবং যেটা হাসপাতাল সুপারের তরফ থেকে জানা যাচ্ছে যে শিশুদের কিছু রুটিন ভ্যাকসিন থাকে, সেটা কৃমি হতে পারে বা মৃগী রোগ সংক্রান্ত কিছু রুটিন ভ্যাকসিন থাকে, এরকমই কিছু ইঞ্জেকশন দেওয়া হচ্ছিল এবং সেই ইঞ্জেকশন নেওয়ার পরেই কিছু শিশু প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়ে। দুজন শিশু গুরুতর অসুস্থ হওয়ার পর তাদেরকে আইসিইউতে ভর্তিও করা হয় এবং এরপর অন্তত 20 জন শিশু এই মুহূর্তে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। যদিও আরও বাকি যে সমস্ত শিশু রয়েছে তাদের অভিভাবকেরা ভয় পেয়ে যান, তাই জন্য তারা ভ্যাকসিন না নিয়ে বা ইনজেকশন না নিয়ে সেখান থেকে চলে যান। যদিও ধন্যবাদ সৃজিতা। আপাতত আমাদের সঙ্গে ছিলেন সৃজিতা। দুর্গাপুরে ভ্যাকসিন নিয়ে একের পর এক শিশুর অসুস্থ হওয়ার ঘটনার কথা আমাদেরকে জানাচ্ছিলেন। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ পর্ব এখানে শেষ করছি। এরপর আপনাদের সঙ্গে থাকছে সোজা সুদীপ।